অনেকদিন পরে মনে হয় টানা ২টা জয়ের পরে কথা বলতেছি। মানে যদিও আমার কথা ছিল যে ম্যাচ নিয়ে কন্টেম্পোরারি ইস্যু নিয়ে খুব একটা কথা বলবো না, কিন্তু দেখেন ওই যে রক্তে তো খেলা, ফলে রেজাল্ট হইলে পরপর ২টা ম্যাচ জিতলে কথা না বলে পারি কি করে। তবে ম্যাচ বিশ্লেষণ না করি, আমি আসলে আমাদের বোলারদের যে অসাধারণ পারফরমেন্স এটা মুগ্ধ। স্পেশালি তাসকিনের কথা বলতে হবে। তাসকিন আমি বলবো করোনার পরে একদম নতুন একটা চেহারায় আসছে, সেটা তো আমরা ধারাবাহিকভাবে দেখতেছি। করোনার সময় পর্যন্ত ওর মেইন গোল ছিল, আমরা বারবার বলছি আপনাদের, যে 150 ক্রস করা। তারপরে সে নিজের লাইফের গোল বদলায় ফেলছে। সে করোনার সময় কি কি করছে আপনাদের একদিন বলছি, প্রয়োজনে আর একদিন ওই যে বলছি যে গল্প বলবে যে করোনার সময় আমাদের ফাস্ট বোলাররা কি অসাধারণ সব কর্মসূচি নিচ্ছিল। তো সেইটার আউটপুট হিসাবে তাসকিন আসলে নিজেরা বদলায় ফেলছে। সেই তাসকিন যে 150-র জন্য দৌড়াইতো, সেই তাসকিন সরে এসে সে পেস ব্যাপারটারে মানে বলা যায় উপরওয়ালার হাতে ছেড়ে দিছে, যে যতটুকু নর্মালি হয় বাকিটা হচ্ছে সে অসাধারণ কন্ট্রোল, অসাধারণ মানে কি বলবো যে মানে বলটারে কথা শোনানো ফ্রম বিগিনিং, নতুন বলে পুরনো বলে সব জায়গায়। দেখেন স্ট্যাটিস্টিক্স আমি দেখি নাই, কিন্তু আপনি মোটামুটি দেখলে বুঝতে পারবেন, বা আমি নিশ্চিত যে স্ট্যাটিস্টিক্স আমার পক্ষে কথা বলবে, যে 2020-এর পর থেকে নিঃসন্দেহে আমাদের সবচেয়ে সফল বোলার তাসকিন। যে কোনো ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট আমি নিশ্চিত তাসকিনের। এটা আমি না দেখেই চ্যালেঞ্জ করতে পারি। সেই জিনিসটা কেন সেটা আজকে সে আবার বুঝাই দিছে। একটু পছন্দের উইকেট ছিল, ফলে তাসকিনের সঙ্গে হাসান বা বাকিরাও দুর্দান্ত বল করছে। মেহেদির কথা তো আগে থেকেই বলতেছি, যদিও ফার্স্ট ওভারে একটু ভয় পেয়ে গেছিলাম। মেহেদির কাছ থেকে বেশ রান আসতেছিল, বেশ কয়েকটা ফুলার ডেলিভারি করলো। ওই যে এটা হয় কি, আপনার লেন্থ নিয়ে যারা কারুকাজ করতে পছন্দ করে তাদের কখনো কখনো এটা হয়ে যায়। ও তো মূলত লেন্থের গেমটা খেলে, এবং এই টি-20-তে আপনার সার্ভাইভ করতে গেলে আসলে লেন্থের গেমটাই খেলতে হবে। ফলে মাহাদি দুর্দান্ত দুর্দান্ত, তাসকিনের সঙ্গে হাসান, তানজিম সাকিব সবাই সবাই দারুণ করছে। এখন কথা হচ্ছে যে তারপরেও আমাদের কিন্তু আসলে কিছু হতাশার জায়গা আছে। প্রথমত লিটনের নিয়ে কি করা হবে এই ব্যাপারে আমারে যদি বলা হয় সিদ্ধান্ত দিতে, আমি বুঝতে পারতেছি না যে লিটনের নিয়ে কি করা উচিত। কারণ সে অসাধারণ কিপিং করতেছে, অসাধারণ ক্যাপ্টেন্সিও করতেছে। বোলিং চেঞ্জ বলেন, অ্যাগ্রেশন বলেন, এবং অ্যাগ্রেসিভ ফিল্ডিং চেঞ্জ বলেন, সব কিছু দারুণ করতেছে। কিন্তু এই ছেলেটা ব্যাটে রান নাই। দিনের পর দিন এটা তো সহ্য করা যায় না। দিনের পর দিন আপনি দলের সেরা ব্যাটসম্যান, আপনি যদি রান করতে না পারেন তাহলে এটা চলতে পারে না। তবে শুধু লিটন না, আমাদের টপ অর্ডারের যে দুশ্চিন্তা, টেস্টে টেস্ট থেকে সেটা গড়াতে গড়াতে ওয়ান ডেতে আসছে, টি-20-তে এটা চিরকালই ছিল। টি-20-তে আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারে না। এখন সেই জিনিসটার একটা সমাধান আসু দরকার, এবং আমাদের ব্যাটসম্যানদের ধরেন সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গেম অ্যাওয়ারনেস, উইকেট অ্যাওয়ারনেস। আজকে এই যে যে উইকেটে খেলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের পরপর দুটো ম্যাচ যে ধরনের উইকেটে খেলা হলো, এই উইকেট আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। এই উইকেট শর্ট করার উইকেট না, এই উইকেট শুরুতে অন্তত মানে প্রথম 4-5 ওভার অন্তত এই উইকেট ফাটায় দেওয়ার উইকেট না। এইটুকু যদি আমাদের ব্যাটসম্যানরা মানে উইকেটে গিয়ে বা উইকেট দেখে না বোঝেন, তাহলে তো খুবই মুশকিল, খুবই মুশকিল। মানে এইটারই বলে গেম অ্যাওয়ারনেস। আপনি মানে শট করতে পারেন, নেটে অনেক কিছু বোঝেন, অনেক দারুণ শট করেন, কিন্তু আপনি উইকেট বুঝবেন না, আপনি উইকেটের ক্যারেক্টার অনুযায়ী চলবেন না, সেই জিনিসটা হয় নাই। এই উইকেটে শট করা যাবে না। এইখানে সেন্সেবল, আমি বারবার যেটা বলি, সেন্সেবল ব্যাটিং, এই শব্দটা প্রথম শুনছিলাম, মানে প্রথম দারুণ শুনছিলাম হচ্ছে আর্জেন্টাইন 2010 সালের কোচ হোরেস সাবেইয়ার কাছে। উনি বলছিলেন যে রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল। সেই রেজাল্ট ওরিয়েন্টেড ক্রিকেটটা আমাদের ব্যাটসম্যানরা খেলতে পারেন না। যে আসলে এই উইকেট কি ডিমান্ড করতেছে, কোন ধরনের ব্যাটিং ডিমান্ড করতেছে, সেটা করতে পারলে কি হতো। আজকে আমরা 130 বোধ হয়, আমার তো স্কোর মনে থাকে না, 137 বা এরকম কি যেন স্কোর করলাম। সেই স্কোরটা অনায়াসে 150 ক্রস করতো। 150 ক্রস করলে কিন্তু তখন আমরা আর এত টেনশন নিয়ে খেলা দেখতে হতো না, এবং আমাদের বোলারদের এই অতিমানবীয় বোলিংয়ের জন্য অপেক্ষা করতে পারতো না। ধরেন তাসকিন, হাসান বা মেহেদি, এই তিনজন নিয়ে এই অসাধারণ বোলিংটা করতে পারলো না। ওদের রোবম্যান বা দুই একজন দাঁড়ায় গেল,
ওরা সেন্সেবল ব্যাটিং করে ফেললো। এখানে তো একটু দাঁড়ায় গেলে এই রান চেস করা খুব বেশি সমস্যা ছিল না, তাহলে কিন্তু আজকে উল্টো গীতটা গাইতে হতো এখানে বসে। ফলে আমাদের ব্যাটসম্যানদের সেন্সেবল ব্যাটিং শিখতে হবে। এবং ব্যাটিং নিয়ে আরেকটা কথা বলার বাকি, সেটা হচ্ছে যে আমাদের শামীম শামীম পাটোয়ারি। আমি এর মাঝে যখন ওয়ান ডে সিরিজে একটা কন্টেন্ট করলাম, তখন বললাম যে 7 নম্বরে আমাদের শর্টার ফরম্যাটে দরকার হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। কারণ কি? কারণ হচ্ছে ওই জায়গায় পরিস্থিতি যেমনই হোক, ওই লোকের আবার গেম অ্যাওয়ারনেসের দরকার নাই, এবং ওই লোকের গেম অ্যাওয়ারনেস থাকলেই বিপদ। ওই লোকের গেম অ্যাওয়ারনেস থাকা চলবে না। ওই লোক হচ্ছে পরিস্থিতি যাই হোক অন্ধের মতো তাকে রান তুলতে হবে, মানে অন্ধের মতো না, সে বল দেখবে, দেখে তার পছন্দ মতো জোন বানায় রান তুলবে। 7 নম্বর ব্যাটসম্যানের ডিমান্ড হচ্ছে সেইটা। এইটা মানে পৃথিবীতে এনে দিয়ে গেছে টেস্টে অ্যাডাম গিলক্রিস্ট, পরে ম্যাক্সওয়েল বা অনেকে এইটারে মাস্টারিং করছে। সেই জিনিসটা আমাদের সবসময় অভাব, কিন্তু আমি বলছি যে এই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছিলাম। সবচেয়ে বড় ক্যান্ডিডেট ছিল সাব্বির। সাব্বির টেস্ট, ওয়ানডে, টি-20 সব জায়গায় প্রুভ করছে যে ওয়ানডে টি-20তে সে একটু ওপরে খেলতো, টেস্টে 7 নম্বরে খেলতো। সাব্বির কিন্তু আমাদের মানে গিলেস্পির রোলটা প্লে করতে পারতো, ও ম্যাক্সওয়েল হতে পারতো না। ম্যাক্সওয়েল হওয়ার ক্ষমতা আছে এই প্রজন্মের একটা ছেলের। শামীম, সে অলমোস্ট নিজেরা নষ্ট করে ফেলছিল। শামীমরা নিয়ে আরেকদিন বিস্তারিত কথা বলবো। শামীম একদম স্পয়েল হয়ে যাচ্ছিল এবং নিজেরা নষ্ট করছিল। সেই জায়গা থেকে আমি যখন শামীমের নাম সুপারিশ করছি, আমার ওই কন্টেন্টের নিচে আমি দেখছি অনেকে হাসাহাসিও করছেন। কারণ আমি বলার সময় আমি জানতাম যে শামীম যেমন নিজেরে শেষ করছিল, তেমন নিজেরে আবার নিজে তুলে নিয়ে আসছে। শামীম হচ্ছে একটা সেলফমেড ছেলে, একবারে নিজেরে ধ্বংস করছিল, আবার নিজেরে তুলে নিয়ে আসছে গত কয়েক মাসে। ওর এই তুলে আনার পুরো প্রক্রিয়াটা আমি দেখছি এবং জানছি। ফলে শামীমের উপরে আমার একটা ছিল যে শামীম শুড বি দেয়ার ওয়ানডে এবং টি-20 দলে। 7 নম্বরে শামীমকে থাকতে হবে, কারণ ও ওই জিনিসটা পারে যে আড়াআড়ি ব্যাটে। ওর হাতে কিন্তু শর্ট লিমিটেড, শুধু শর্ট লিমিটেড না, ওর ধরেন ওই যে বললাম যে ম্যাচ সিচুয়েশন বুঝতে চায় না, অমুক তমুক, একটা সোজা কথায় ক্রেজি ছেলে, পাগলা ছেলে। এই ক্রেজিনেসটা দরকার ওই জায়গাটায়। সেই জিনিসটাই পরপর 2টো ম্যাচে প্রুভ করলো। আজকে তো মনে হয় এটার পরে আর কথা চলে না, যে 200 কত স্ট্রাইক রেটে একটা 30 ওয়ার্ড ইনিংস খেললো, এরপরে তো আর কথা চলে না। শামীমরে কেন দরকার এটা কথা চলে না। এবং আমি মনে করি যে লিটনকে বা আমাদের লিমিটেড ওভার ক্যাপ্টেন যে যখন থাকেন তাকে এটাও মাথায় রাখতে হবে, শামীম কিন্তু লিমিটেড ওভারের জন্য দুর্দান্ত বোলার, দুর্দান্ত বোলার। এই কথাটা শুনে আবার আমি নিশ্চিত আপনারা অনেকে হাসবেন যে শামীম আর ভালো বোলিং। হ্যাঁ, শামীম আর ভালো বোলিং। 4 ওভার বল করবে না সে, 1 ওভার 2 ওভার বল করবে, গেম চেঞ্জ হয়ে যাবে, ওই ম্যাক্সওয়েলের মতোই। শামীমরে সে কাজে ইউজ করতে হবে। এবং আরও একটা কথা বলি, এটাও মাথায় রাখেন, শামীম ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে। শামীম, আগের শামীম নাই। সেই 2020-21-এ যে শামীমকে নিয়ে প্রথম উচ্ছ্বসিত ছিলাম, সেই শামীম নাই। স্টিল ওর ফিটনেসে প্রবলেম আছে। ফিটনেসটা পুরোপুরি রিগেইন করতে পারলেও আবার বাংলাদেশের বেস্ট এভার ফিল্ডার হবে। ও ছিলও তাই, ও বাংলাদেশের সর্বকালের সেরা ফিল্ডার ছিল। এই মানের ফিল্ডার বাংলাদেশ ন্যাশনাল টিমে কখনো আসে নাই। সাব্বির, অলোক কাপালি, এদের কথা মাথায় রেখেই আমি বলতেছি, এই মানের ফিল্ডার কখনো আসে নাই। ও শুধু ফিল্ডিং দিয়ে ভাই ওর ন্যাশনাল টিমে থাকার যোগ্যতা আছে। আপনার মনে আছে ও যখন মাত্র ন্যাশনাল টিমে ঢুকলো, বাউন্ডারি লাইনে একটা ক্যাচ ধরছিল, অলমোস্ট আপনার 25 থেকে 30 মিটার দৌড়ায়, পেছন দিকে দৌড়ায় এসে ক্যাচ ধরছিল। ওই একটা ক্যাচের জন্য তো ন্যাশনাল টিমে রাখা যাক। যাক, শামীমকে অনেক শুভেচ্ছা, অনেক যে তুমি তোমার জায়গাটা আবার পাকা করতে পারতেছো। কারণ যে জায়গাটায় শামীম চলে গেছিল, শুধু একটা কথা বলি, ও প্র্যাকটিস করার একটা জায়গা পর্যন্ত ছিল না। ও কোথায় প্র্যাকটিস করবে তাও জানতো না, থাকার কোনো কারণ ছিল না। ও মোটা টোটা হয়ে ক্রিকেট থেকে এমন ছিটকে গেছিল যে ও নো হায়ার হয়ে গেছিল, বিসিবি পর্যন্ত জানতো না শামীম কই। সেই ছেলে আবার ফিরে আসছে, দারুণভাবে ফিরে আসছে। এটা আমাদের জন্য খুব সুখবর। এখন মূলত কাজ করতে হবে টপ অর্ডার নিয়ে। এদের আমার মনে হয় মেন্টাল টাফনেস নিয়ে কাজ করা খুব জরুরি। আমাদের একবার এরকম ক্রাইসিসে ব্যাটসম্যানরা টানা রান পাচ্ছিল না, তখন কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড কয়েকবার পরপর মনস্তত্ত্ববিদ এনে কাজ করছেন। এখন একটু ফাঁকে বলে রাখি, প্যাডি উপটন নামে একজন মনস্তত্ত্ববিদ এবং কন্ডিশনিং কোচ আছেন। উনি মূলত ক্রিকেট কোচ ছিলেন, পরে নিজেকে মনস্তত্ত্ববিদ হিসাবে দাঁড় করাইছেন এবং উনি
ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানোর ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। এরপর ইন্ডিয়া হকি টিমকে গোল্ড জিতেছেন ইয়েতে অলিম্পিকে, ওটারও ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। সর্বশেষ উনি ইন্ডিয়ান দাবার সঙ্গে কাজ করতেছেন। এই যে গুকেশ ছেলেটা বিশ্ব চ্যাম্পিয়ন হলো, এই ছেলেটার মাইন্ড ট্রেনার ছিলেন উনি। আমি বলতেছি না প্যাডি উপটনের আনতে হবে, প্যাডি উপটনের ব্যাপারে একদিন বিস্তারিত বলবো না। এই টাইপের কোনো একজন মেন্টাল কোচকে আমাদের দরকার, যিনি এসে আমাদের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। কারণ এখন আমার মনে হচ্ছে টেকনিক্যাল লেভেলে তো এদের ঘাটতি আছে। অনেকবার অনেক সময় বলছি আপনাদের, ওদের টেকনিক্যাল কী কী ফল্ট আছে সেগুলো নিয়ে। আমার ধারণা আবিদ হোসেন সামি ওর প্রায় সারাদিন কাটে এইগুলো নিয়ে কথা বলে, ফলে এগুলো তো আমরা জানি। কিন্তু এখন একটা জরুরি দরকার হচ্ছে এদের মেন্টাল স্ট্রেংথটা বাড়ানো। সেই জন্য আমাদের একজন মেন্টাল কোচ আনা বোধহয় খুব জরুরি হয়ে গেছে। বোর্ডের কেউ যদি এই কথা শুনে থাকেন, আমি রিকোয়েস্ট করব আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই 1-2 সপ্তাহের জন্য একজন মেন্টাল কোচকে আনেন, এনে একটু এদের সঙ্গে কাজ করান। কারণ এরা পারবে না এই অবস্থায়। এরা আমাদের টপ অর্ডার একদম গন কেস হয়ে গেছে, মানসিকভাবে এরা ভেঙে গেছে। এদেরকে নিয়ে একটু মানসিক কোচের কাজ করতে হবে। যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানাই। আবারও বোলিং নিয়ে একটু বলি। এই বোলিং আসলে কল্পনাতীত হয়ে গেছে। গতকালকেই একটা কন্টেন্ট ছাড়ছিলাম যে আমাদের সবার পেস কমে গেছে, সেটা কেন কমে গেছে, কি হয়েছে, সেগুলো নিয়ে তো কথা বলছি। কিন্তু পেস টেস ব্যাপার না ভাই, টোটাল বোলিং ইউনিট হিসাবে আমরা অন্য লেভেলে চলে গেছি। সেই জিনিসটার আর একটা আউটপুট দেখলাম। আমাদের পুরো বোলিং ইউনিটের শুভেচ্ছা, সবচেয়ে বেশি শুভেচ্ছা হিরোকে। ও আচ্ছা, আগের দিন যখন হিরো বলছি তাসকিন রে, তখন ওই ব্যাখ্যাটা দেই নাই যে তাসকিন রে কেন হিরো বলছি। তাসকিন রে তার ঘনিষ্ঠরা প্রায় সবাই হিরো ডাকে। এই হিরোর নামটা আসছে হচ্ছে মাশরাফি তারে হিরো ডাকে বলে। কারণ ও তো শুরু থেকে গুট্টু গুট্টু গুল্লু গুল্লু চেহারা, তো এখনও তো একটু বয়স হলেও সেরকমই আছে, সিনেমার হিরোদের মতো দেখায়। মাশরাফি ওরে হিরো ডাকতো। তারপর থেকে ওর একটু কাছাকাছি যারা সবাই ওরে হিরো ডাকে। তো হিরো আরও একবার হিরোইক্স দেখালো। এন্ড অফ দি ডে কে ম্যান অফ দ্য ম্যাচ হলো কি হলো কিচ্ছু যায় আসে না আমার কাছে। এই পুরো চলমান সময়টার হিরো হচ্ছে তাসকিন। অসাধারণ তাসকিন। অভিনন্দন, সবাই ভালো থাকবে।